আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলার প্রথম উদ্দেশ্য হইল এইটা যে, যাদেরকে আজকে আদালতের ওই বিচারকের আসনে বসাবো ইনশাআল্লাহ, এদেরকে যাতে শয়তান ভর না করে তার উদ্দেশ্যে বলা। এবং তাদের সঙ্গে আমি একজন হয়ে আমরা বললাম যে, "I seek refuge to Allah from the expelled Satan." আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যা হোক, শয়তান থেকে প্রভাবমুক্ত হওয়ার পরে এটা আমার অধিকারও বটে, এটা আমার মনের ইচ্ছাও বটে এবং এটা সাংবিধানিকভাবে স্বীকৃত এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে আমি আমার মনের মতো করে আমার ভাবনা ভাবতে পারি, যদি সেটা সমাজের জন্য ক্ষতিকর না হয়। এখন কথা হইল, আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের সর্বপ্রথম কথাটাই যেগুলো বলতে অন্যতম একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মূল নামকরণটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, এখন যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বা রিপাবলিক হয়, তাহলে পরে মূল ক্ষমতা নির্বাহী হোক অথবা জুডিশিয়ারি হোক, তার সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হচ্ছে সরাসরি জনগণ। এখন আমার আজকের এই শুনানির বিচারক হচ্ছেন জনগণ। এই মিডিয়াটা অর্থাৎ ফেসবুক বা এই জাতীয় মিডিয়াগুলোকে আমরা বলি মাস মিডিয়া এবং এটা অবশ্যই ডেফিনেটলি রিলেটেড টু দ্য মাস পিপল। সুতরাং এখানে বলা যেতে পারে, যদি সেটা সমাজের জন্য ক্ষতিকর না হয়। হ্যাঁ, অবশ্যই যদি সমাজের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে পরবর্তীতে তার জন্য তো একটা বিচার করা যেতেই পারে, শাস্তি দেওয়া যেতেই পারে। কিন্তু যদি না হয়, তাহলে জনগণ, ইউর অনার, প্রথম কথা হইল, বাংলাদেশের মোট আয়তনের ভিতরে আমরা কিন্তু এখনো পর্যন্ত, যদিও বাংলাদেশের আয়তন কিছুটা বেড়েছে, তার পরবর্তীতে আমরা ধরে রাখি 56,000 বর্গমাইল ইন অ্যাভারেজ, কারণ এটাই মনে আছে। গ্রাম যেরকম মনে আছে যে 68,000, তেমনি বর্গমাইল হিসেবে দেশের আয়তনও মনে আছে 56,000। তবে হ্যাঁ, পরিবর্তন হয়েছে পরিসংখ্যানে, যেমন গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 87,991টি, বাংলাদেশের আয়তনও কিছু বেড়েছে। সেগুলো বাদ দিয়ে যদি বলি যে বাংলাদেশের মোট গ্রাম 87,991টি, সেই প্রত্যেকটা গ্রামে ইন অ্যাভারেজ গড় পড়তায়, কখনো 3টা আছে, কখনো 4টা আছে, কখনো 2টা আছে, এরকম গড় পড়তায় পরিবার সংখ্যা হচ্ছে 252টা করে প্রতি গ্রামে। তাহলে এই যে 2.5-3 কোটির মতো পরিবার পড়ে যায়, এই পরিবারের মধ্যে থেকে যদি একজন মীর জাফর আলী খান থাকেন, আমি বলতে চাচ্ছি যে মীর জাফর এই এতটুকু পরিমাণ শব্দ সম্ভার একটা বিশ্বাসঘাতকতার জন্যে প্রকৃষ্ট শব্দ হয়ে উঠতে পারে। সেই হিসাবে বলছি যে যদি একটা করে মীর জাফর আলী খানের জন্ম হয়, তাহলে পরে কি হবে? একটা করে সিরাজউদ্দৌলা মারা পড়বে। এখন মীর জাফর আলী ভূমিকা কে পালন করছে? ওই সমস্ত লোকজন। একটা উদাহরণ দিয়ে বললে সম্ভবত বিষয়টা আরও সহজ এবং সাবলীলভাবে বোঝা সম্ভব হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জাফর আলী খানদের মধ্যে কারা থাকেন বা সাধারণত কারা এই সমস্ত দায়িত্বগুলো পালন করে থাকেন, একেবারে নিজেই নিজের মতো করে সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে আর কি। সবাই নিজেকে মনে করেন যে আমারই সব। যেমন ধরেন, এটা হচ্ছে প্রত্যক্ষ উদাহরণ, অর্থাৎ যেই উদাহরণ সম্পর্কে আমাকে প্রশ্ন করলে বা এর এম্বডিমেন্টকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো দিস ইজ দ্য কাহিনী আর দিস ইজ দ্য প্লেস অথবা দিস ইজ দ্য পরিবার। আচ্ছা, এখন কি ঘটনাটা ভেরি ইন্টারেস্টিং ইউর অনার। সেটা হলো, একটা পরিবারের মধ্যে মনে করেন 5টা সদস্য আছে। পরিবারের 2টা পন্থা আছে। পন্থা 2টা হইল পরস্পর বিরোধী। এক দল মনে করে যে বিপন্থী যারা, তারা সম্ভবত এ পন্থী যারা, তাদেরকে সারা জীবনে অনেক বেশি ঠকিয়েছে। এখন প্রশ্ন হলো কোন কোন দিক থেকে ঠকিয়েছে? জানা গেল ইউর অনার যে সত্যি সত্যি বি দলটা যারা আছেন, এরা এ দলের একেবারে সরাসরি স্থাবর এবং কি বলে ম্যাটেরিয়াল কিছু জিনিস সত্যি সত্যি আত্মসাৎ করেছে। অতএব এদের অর্থাৎ এ দলের বি দলের প্রতি খারাপ লাগাটা স্বাভাবিক, খারাপ লাগা থাকাটা স্বাভাবিক। আবার বি দল ভাবছে আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে এই দুনিয়াও চলে, পরকাল ইহকাল, এখানে সেখানে বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, তুর্কমেনিস্তান সব জায়গায় বোধহয় এটা চলে।
এ দল আবার এটা বিশ্বাস করে না, কিন্তু বিদাল এটা বিশ্বাস করে যে যারা আগে আসছেন তারা আগে পাবেন, বেশি পাবেন, এরকম একটা ধারণা। ফলে ওনারা ভাবেন যে এ দলের যারা আছে দুনিয়ার মাঠে, দুনিয়া একটা খেলার মাঠ আর কি, দুনিয়ার মাঠে ওরা এসছে পরে, আমরা এসছি আগে, মেলার স্টল দখল করার মতো আর কি, আগে আসছি সুতরাং স্টল আমার বেশি, তোমরা পরে আসছো তোমাদের স্টল পরে। এটা যেন একটা পরিবারের বাবা মায়ের সন্তানদের ক্ষেত্রেও ওরা এরকমই ভাবে হয়তো, যে আমরা যেহেতু দুনিয়াতে আগে আসছি সুতরাং বাবার অধিকারভুক্ত মাটির পরিমাণ আমরা একটু বেশি পাবো, আর তোমরা যেহেতু পরে এসছো সুতরাং মাটির অধিকার তোমরা একটু কম পাবা। সম্ভবত এই কারণে দুই দলের মধ্যে কি আছে, একটা কি বলে অদৃশ্য মনোগত সংঘাত রয়েছে। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন বায়েজিদ বোস্তামীকে করেছিল স্যার ইহুদি পণ্ডিত, যে পৃথিবীতে এমন কোন জাতি আছে যারা মিথ্যা কথা বলার পরেও সুনির্দিষ্ট জাহান্নামে যাবে। তো বায়েজিদ বোস্তামী বলেছিল যে স্যার আপনি যে প্রশ্নটা করলেন, আপনি তো মুসলমান ধর্মের না স্যার, এখন আপনি এটা জানলেন কি করে যে ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা দলই জাহান্নামে যাবে, যদিও এই দুইটা দলই সত্য কথা বলে। কিরকম? ইহুদিরা বলে যে খ্রিস্টানরা মিথ্যার উপর আছে, খ্রিস্টানরা বলে ইহুদিরা মিথ্যার উপর আছে। আসলে ইহুদিরা যেটা বলেছে এটাও সত্যি, খ্রিস্টানরা যেটা বলেছে এটাও সত্যি, কারণ আল্লাহর দরবারে ইহুদি এবং খ্রিস্টান দুইটাই মিথ্যা কথা বলছে। এখন কথা হইল তাহলে এরা সত্য কথা বলছে ঠিকই, কিন্তু তারপরেও জাহান্নামে যাবে। আমি যেটা বলতে যাচ্ছি যে এইদের সঙ্গে এদের সম্পর্ক জুড়লাম কি কারণে? ইউর অনার, জুড়লাম এই কারণে যে এদের দুই জনের মনোগত এই কনফ্লিক্ট বা দ্বন্দ্বের কারণে যদি অন্য কোনো পন্থী ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার যে রাষ্ট্র নিবে, তার সমাধান এবং প্রতিকার যে রাষ্ট্র করবে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তার পরবর্তীতে সেখানে শপথ করা হয়েছে। কোথায়? বাংলাদেশের কনস্টিটিউশন। ইউর অনার, এখন তাহলে এইটা দুইটা অংশে বিভক্ত, হয় মানবেন অথবা মানবেন না, এই পক্ষই হোক আর ওই পক্ষই হোক। আপনি কি সংবিধান যেটা বলছে সেটার কোনো ভুল ধরতে চান? খুব স্বাভাবিকভাবেই এই বাংলাদেশের কেউ না। আপনি কি সেটা মানবেন না? আপনি মানবেন, কারণ সংবিধান মানতে বলছে, বাধ্য আপনি। আর যদি মনে করেন যে না আপনার কথা ঠিক, তাহলে সংবিধান ভুল, আর যদি সংবিধান ঠিক হয় তাহলে আপনার কথা ভুল, সুতরাং আর কোনো অপশন নাই, আপনি ভুল। ইউর অনার, আমি বলতে যাচ্ছি এরা দুই পক্ষই পরস্পরকে দোষী বলছে, এরা দুই পক্ষই সত্য বলছে, কিন্তু দুই পক্ষই জাহান্নামী। ইউর অনার, মানে অপরাধ। এদের এক পক্ষের মধ্যে আছে বাংলাদেশ পরিচালনা করার জন্য যে বাউন্ডারি নীতিমালা বা লজ এন্ড রুলস রয়েছে, রেগুলেশনস রয়েছে, সেগুলো পরিচালনা করি এবং সেগুলোকে ভিত্তি করে তাদের জীবিকা নির্বাহ করা হয়। এরকম দুইজন শক্তিশালী, পাওয়ারফুল, বেশ মোটাসোটা, লম্বা, মানে হাইলি ফিগার দুই লোক। অপর পক্ষে কি আছে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী একটা অর্গানাইজেশনের দ্বিতীয় প্রধান পোস্টে, সুতরাং হাইলি কনফিগার। তার পরবর্তী ওনার দলে আরেকজন রয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ধনী যে ব্যক্তি, তিনবার সেই ব্যক্তি বাংলাদেশের লিডিং কোম্পানিগুলোর মধ্যে একটা লিডিং চেয়ারে বসে আছেন, সুতরাং এরাও বেশ লম্বা, মোটাসোটা, মানে সেই আর কি। এখন এই যে এরা দুই দলেই বলছে সত্যি কথা, এ বলছে বি মিথ্যাবাদী, আসলে বি মিথ্যাবাদী, বি বলছে এ মিথ্যাবাদী, আসলে এ মিথ্যাবাদী। আর আল্লাহ তাআলার দরবারে দেখা যাচ্ছে এই দুই দলই হচ্ছে মূলত হচ্ছে মিথ্যাবাদী, কারণ হচ্ছে এরা কখনোই সত্যের পথে চলছে না। এর ফলে ডেফিনেটলি যেহেতু দুই দলের কোনো একটা ঘটনা, সুতরাং এর একটা প্রতিফল আছে, এর একটা প্রভাব কোথাও না কোথাও পড়ে, সেটা কার উপরে? যেমন ধরে আমেরিকা রাশিয়া দুই পরাশক্তির কনফ্লিক্টের পরে যেটা যে পড়ে মধ্যপ্রাচ্যের উপরে, ঠিক তেমনি ভাবে যে কোনো দুইটা দল, এই যে ইহুদি আর খ্রিস্টান, এর জাতাকলে পড়ে মুসলিমরা। ইউর অনার, ইতিমধ্যে ৭৬,০০০ নাই,
আবার এই যে পরিবারের কথাটা বললাম, এইটা একটা পরিবারের কোনো কাহিনী না ইউর অনার, এটা হচ্ছে দা হোল সিনারিও অফ টোটাল বাংলাদেশ। আপনারা বলেন ব্রেন ড্রেন হয়, আমি বলি যে ড্রেন তো হয় 2টা 4টা 5টা, কিন্তু ব্রেন ড্যামেজ এন্ড ডিস্ট্রাক্ট হয় দেড় কোটি পার ইয়ার ইউর অনার। উদাহরণটা দিই, এই যে দুই দল বলছে মিথ্যা কথা, এখন এই দুই দলের মধ্যে এরা দুইজন কয়জন? 4জন, সদস্য তো 5জন, তো পঞ্চম একজন রয়ে গেছে। এ চিন্তা করে মডারেট লিবারাল, সে চিন্তা করে উই আর ফর ফিলিং দ্য পিস এন্ড সেরেনিটি, everything we do, everything we take, everything we work for, everything, সবকিছুই মানুষের শান্তির জন্য, আলটিমেট লক্ষ্য শান্তি, ইহ এবং পরকালে দুইটাই। এই লোকটা চিন্তা করে যা কিছু হয়েছে তো হয়েছেই, যদি চরম ভাবে মানুষের আত্মার অন্তত দেহের ক্ষতি না হয়ে থাকে, তো লেট বাইগন বি বাইগন, যেটা চলে গেছে তো সেটা চলে গেছে ইউর অনার। এই ভাবনাটা ইসলাম সমর্থন করে, এই ভাবনাটা বর্তমান মেডিটেশনাল সায়েন্স সমর্থন করে, এবং পৃথিবীর এমন কোন ধর্ম নাই যেটা এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেয় শান্তি মূল লক্ষ্য। এবং এইটার উদ্দেশ্যে এই পঞ্চম ব্যক্তি কিছু কিছু কাজ করে যেগুলো হয়তো দুই দলের এক দলের মধ্যে খারাপ লাগা তৈরি করে। বিদল ভাবে ওই 5 নাম্বার বেটা এ বোধহয় এ দলের সমর্থনকারী, এদল ভাবে ওই 5 নাম্বার বেটা এ বোধহয় বিদলের সমর্থনকারী। ইনফ্যাক্ট এই 5 নাম্বার ব্যক্তি সারা জনমই একটা দর্শনের অধিকারী, সেটা হচ্ছে ওকে লেট বাইগন বি বাইগন, যা হইছে তো হইছে, লেট মেক দ্য টুমরো পিসফুল, আগামীকালটাকে শান্তিময় করে তুলি, দ্বন্দ্ব সংঘাত দিস ইজ নট লাইফ। এ যখন এই কথা বলে তখন সে কারোরই আদরের অর্থাৎ চুম্বনীয় পাত্র হয় না, তাকে চুমা খাওয়ার মতো কেউ আনন্দিত হয় না। ফলে কি হয়, বড় বড় বিষয়গুলোতে এ দল তার সমস্ত সামর্থ্য ওই 5 নাম্বার ব্যাটার উপর প্রয়োগ করে, কারণ বি দলের সঙ্গে সংঘাতে যাওয়ার মতো অবস্থা তাদের নাই, ওইখানে গেলে বাঁশ দিয়ে দিবে। এটা এ দল ভাবে, জানে ভালো করে বি দলের কাছে গেলে বাঁশ দিবে, বি দল জানে এ দলকে সরাসরি চাপ দিলে এ দল বাঁশ দিবে। সুতরাং কি করে, এ দল মনে মনে ভাবে ওই 5 নাম্বার ব্যাটা হচ্ছে বি দলের সমর্থক, সুতরাং এরে দেই যাতা, এর সমস্ত উদ্যোগকে দেই বাধা, এর জিনিসগুলো যাতে ব্যবহার করতে না পারে তার সবচেয়ে বেশি সম্ভাবনাময় ব্যবহারটা করি। একে যদি হেল্প করতে কেউ চায় তাকে বাধা দান করি, এ যদি কোনো ভালো কিছু করতে দেয় তাহলে টান দিয়ে নিচে নামানোর ব্যবস্থা করি, এ যাতে উপরে উঠতে না পারে তার জন্য যত সম্ভব যা কিছু করার তা করি। এ যদি এইটা হইতে চায় এটা না হইতে দিই, এ যদি শান্তিতে থাকতে চায় তাকে শান্তিতে না থাকতে দিই। আচ্ছা ইউর অনার, এত কারণটা কি, এর সাথে শত্রুতাটা কি? শত্রুতাটা হচ্ছে এই মনে করে যে এই 5 নাম্বার বেটাকে যদি কষ্টে রাখা যায় তাহলে বি দলকে দেখানো যাবে, দেখ 5 নাম্বার বেটা তো তোদের পক্ষে, ওই ভালো তো রাখতে পারলি না। আবার বি দল ওই একই কাজ করে, এরাও ভাবে এ যাতে কোনো রকমে ভালো না থাকতে পারে এই ব্যবস্থা করি, অথবা যদি খারাপ থাকে তার কোনো প্রকার সহায়তা না করার চেষ্টা করি। অনেক জায়গায় যখন তার সম্পর্কে ভালো গুণগান শুনি তখন সেগুলা নিজের কাছেও খারাপ লাগে, এই দলের লোকেরা ভাবে না এগুলা শুনতে চাই না। কারণ যেই লোকটা এই 5 নাম্বার বেটাকে ভাবে যে এ হচ্ছে সম্ভবত এই সমাজের সবচেয়ে ভণ্ড টাইপের একটা ছেলে বা মেয়ে অথবা ভদ্রলোক, খালি ঘুরে বেড়ায় আর খায়, সারা জীবন এই ধারণা নিয়ে বড় হওয়া বিদলের লোকজন ভাবে এত এই টাইপের, কিন্তু পরবর্তীতে কোনো প্রয়োজনে যখন অন্তত পক্ষে সম্ভ্রান্ত শহরের এডিট 50-60 জন লোকের সঙ্গে তার কথা হয়, প্রত্যেকে যখন বলে যে ও আচ্ছা স্যার সম্পর্কে জানতে চাচ্ছেন, তখন এই 5 নাম্বার বেটাকে মানুষজন স্যার বলছে, এটা ভিতরে ভিতরে কেমন জানি একটা অগ্নিকাণ্ডের তৈরি করে, এবং সেখানে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তৈরিটা হয় সেই তাপে তারা করে কি এই 5 নাম্বার বেটার কিছু একটা করার চেষ্টা করে ক্ষতি। এই কথাগুলোর মধ্যে কোথাও যদি কেউ এ অথবা বি অথবা কেউ যদি কোনো একটা তথ্যকে ভুল প্রমাণ করতে পারে, আমি আমার সমস্ত বয়ান উইথড্র করব। দিস ইজ মাই সোয়ার আপন গড বিফোর দিস কোর্ট ইওর অনার। এটা জনতার আদালত।
পৃথিবীতে ইমানের মুসলমানদের ক্ষেত্রে সর্বনিম্ন স্তর হচ্ছে যদি তুমি পারো তো হাত দিয়ে কোনো অন্যায়কে প্রতিহত করো, হাদিস বলে। যদি তা না পারো, সেই সামর্থ্য তোমার না থাকে, তাহলে তুমি মুখ বা জবান দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করো। তুমি যদি তাও না পারো, অন্তত পক্ষে মনে মনে সেটাকে ঘৃণা করো। এই যে বর্তমানে মানুষজনের কাছে বলা হচ্ছে, মানুষজনকে জানানো হচ্ছে যে এরকম ঘটনা ঘটছে, ফলে এই 5 নাম্বার বেটা সম্পর্কে কোনো প্রকার ধারণা না রেখে, কিচ্ছু না জেনে এ দলের লোকজন, বি দলের লোকজন, ধরলাম 2 দল মিলে 50 জন লোক আছে, তার পরবর্তীতেও এই 50 জন লোকের পক্ষে যেই মুরগির লোমটাও ছেড়া সম্ভব না, তার বদলে এই 5 নাম্বার বেটা একাই একটা হাতির সূর্য ছিঁড়ার সামর্থ্য রাখে। এই বলদগুলাকে কেউ জানায়ও নি, বলদগুলা জানার মতো সামর্থ্য রাখেও না। সততা কি জিনিস এদের মধ্যে একদল তো বুঝেই না বা জানেই না। এরা শিক্ষা বলতে ভাবে যে শিক্ষা হইল এই বছর, অর্থাৎ এই 12 মাস পড়াশোনা করব, মানে বিভিন্ন ধরনের তথ্য জ্ঞান অর্জন করব, পরীক্ষার হলে বমি করে দিয়ে আসব, তার পরবর্তীতে আমাকে পাস বলে কি বলে উপরে তোলা হবে। এইভাবে উঠতে উঠতে 4 কোণা একটা সার্টিফিকেট অর্জন করব, সেখানে একজন ভদ্রলোক, যাকে বলা হয় আমরা বলি ইন্টালেকচুয়াল ইউনিভার্সিটিতে, সেই ব্যক্তি সাইন করে দিবেন, সুতরাং আমি শিক্ষিত হয়ে গেলাম। এই ধরনের শিক্ষিতদেরকে শিক্ষিত বলে স্বীকৃতি দেয় যে শিক্ষিতরা, সেই শিক্ষিতরা কোন ধরনের বাঞ্চুদের কাছে যে শিক্ষা গ্রহণ করেছে তা জানার জন্য ব্যাকুল আগ্রহ কাজ করে আমার ভিতরে। একজন মানুষ, আচ্ছা, বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন বাংলাদেশ হইল এই কারণে যে জুলাইয়ের ওই যে অগাস্টের বিপ্লবের আগে ওইটা ছিল এক ধরনের বাংলাদেশ, 71-এর আগের বাংলাদেশ যেরকম আমরা বলি, তো এই ক্ষেত্রেও আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ। আগের বাংলাদেশের আগের প্রেসিডেন্ট অর্থাৎ অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, যিনি কিনা পেশাগতভাবে একজন আইনজীবী, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় তার ভালোবাসা, প্রীতি, তার চরম ভক্ততা, মানে সমস্ত কিছু দেখাতে গিয়ে কিশোরগঞ্জ কোর্টে তিনি বলেছিলেন একটা কথা, জেনেই বলেন না জেনেই বলেন, যে উনি যা মুখে বলে ফেলেছেন অন্তত 3 জনের সামনে, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ওয়ার্ডার হিসেবে গণ্য হয় যে কোর্টে কোনো অ্যাডভোকেট যদি কোনো ব্যক্তির নামে কোনো মামলা করে, তাহলে পরে নাকি ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে অন্য কোনো অ্যাডভোকেট মামলা নেয় না, লড়ে না। ধরেন এ পন্থী যারা, তাদের মধ্যে একজন আছে অ্যাডভোকেট, তিনি একটা মামলা করলেন রহিম করিম আলিম সালিম জালিম একজনের নামে, সুতরাং এই কোর্টে এ দলের ওই লোকের বিরুদ্ধে আর কোনো অ্যাডভোকেট দাঁড়াবে না। কেন? রসুনের ফুটকি মানে হচ্ছে দ্য সেম রোড, ওই যে ওই কারণ এও অ্যাডভোকেট। তাহলে মাননীয় রাষ্ট্রপতি তৎকালীন কি কাজটা করেছিলেন? যেটা করেছিলেন সেটা হচ্ছে সরাসরি সংবিধানের লঙ্ঘন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব কোর্টের মধ্যে আইনজীবীর বিরুদ্ধে আইনজীবী দাঁড়াবে না এই কথাটা বলে গিয়ে কি করেছেন? বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন, নষ্ট করেছেন, লঙ্ঘন করেছেন। সংবিধানে তো অন্য কথা বলা, 3য় পরিচ্ছেদে বলা আছে এই ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আইজ অফ দ্য ল, অথবা বলা হয়ে থাকে আইন অন্ধ, সে এই কি বলে শাপলার মতো একেবারে পদ্মের মতো দেখতে যে লোকটা, তাকেও যে চোখে দেখবে, আইনের চোখে কালো লোকটাকেও একইভাবে দেখবে, গরিব লোকটাকে যেভাবে দেখবে ধনী লোকটাকে ওইভাবেই দেখবে। এখানে আইনজীবীকে একভাবে দেখবে, আর একজন লোক অস্ট্রেলিয়াতে থাকে, সেখান থেকে দেশে মাত্র ফিরেছে, তাকে অন্যভাবে দেখবে। এটা হচ্ছে বাংলাদেশের মানে ভারসাম্যহীনতা নষ্ট করা একটা প্রধান উপায়, ভারসাম্য নষ্ট করা, অবিচার তৈরি করার একটা পন্থা তৈরি করে দেওয়া। এবং ইতিমধ্যে আমি প্রত্যক্ষভাবে এরকম একটা বিশাল হতভাগ্য দুর্ঘটনার সাক্ষী, যেখানে
এই কিশোরগঞ্জ আইনজীবী সমিতির একজন অত্যন্ত নয় সর্বোচ্চ পদের অধিকারী ভদ্রলোক আরেকজনের বিরুদ্ধে মামলা করেছেন, যেই মামলার আদৌ কোনো ভিত্তি নাই। আমার কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কেমনে জানতেন যে ভিত্তি নেই? এটা তো মামলা যেহেতু জজ দেখতেছি, সুতরাং আপনি কেমনে বলবেন? আমি বললাম যে আমি জানি বলে বলছি। এখন কি হইতে পারে? সর্বোচ্চ আমার বিরুদ্ধে কেউ আপিল করতে পারে মামলায় যে আমি এটাকে ভুল বলেছি, মিথ্যা বলেছি, ডাহা মিথ্যা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমি জড়িত ছিলাম না, কিন্তু এখন যদি বলে যে ভাই প্রমাণ করেন, তো এটার কোনো মানে নাই। আমি একবার না 50 বার প্রমাণ করতে পারবো যে এটার কোনো মানে নাই, কিন্তু কেমনে করবো? ওই যে বললাম, যখন আমি বলতে যাবো যে হ্যাঁ ঠিক আছে, আপনারা যখন অ্যাডভোকেটরা কি ওনার বিরুদ্ধে দাঁড়াবেন না, তো ভাই আমাকে দুই একটা কথা বলতে দেন যদি লজিক্যাল হয়। আর আমি যতটুকু জানি ওই সময় মামলা চলাকালীন সময়ে ওই কিশোরগঞ্জ সমিতির একজন অ্যাডভোকেট অথবা একজন জাজও তার প্রতি সন্তুষ্ট ছিল না। প্রত্যেকটা লোক জানতো এটা একটা প্রহসন, মিথ্যা একটা মামলা দিয়ে তার কাছ থেকে 30 লাখ টাকা মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে কোন না কোন সুবিধা আদায় করা। সেটা হইতে পারে যে সরাসরি ম্যাটেরিয়াল, অথবা ওই লোককে সাজা দিয়ে তার মানসিক শান্তি, যে কোনো একটা। হ্যাঁ ঠিকই, তাকে সাজা খাটতে হয়েছে। এটা বললাম এই কারণে যে এই দুই দল, এ দল এবং বি দল, এদের দুই ধরনের মানসিকতার কারণে, একটাকে আমরা খাঁটি বাংলায় বলি যে পাটাতন, যেখানে রেখে পোতা নামক আর একটা জিনিস মাঝখানের একটা জিনিসকে পিষে ফেলে, ওরকম ভাবে এই দুইটা দল, প্রত্যেকটা দলই ভাবছে 5 নাম্বার বেটা বোধহয় এ দলের, আর এ দল ভাবছে 5 নাম্বার বেটা বোধহয় বি দলের। এদের এই চাপাচাপিতে, ঘষাঘষিতে, জাতাজাতিতে এই 5 নাম্বার বেটার জীবনটা প্রায় শেষ। এবং ক্লিনিক্যালি একটা সময় ধরে নিতে হবে যে জীবনটা শেষ। ইউর অনার, দ্য পিপল অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে বলা যদি হয়, এই যে 5 নাম্বার বেটা, এই বেটা কিছু রেকর্ড আছে তার, যে রেকর্ড গুলা এই বাকি যে দুইটা দলের সদস্যরা আছে, এদের প্রত্যেকে একসঙ্গে করে মিলেও জীবনে করতে পারে না, করা সম্ভব না। আর রাশিয়া একটা মগজ বা একটা মেরিটকে নষ্ট হতে দেয় না, তার পিছনে দরকার হইলে পুরাতন 10টা মানুষের মাথা নষ্ট করতে পারে উদীয়মান একটা মেরিটকে রক্ষা করার জন্য। তাহলে আমরা যদি আশা করি 10 বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাবে, তাহলে এটা বান্দর খেলা ছাড়া আর কিছু। যেখানে প্রতি বছর 87,000 গ্রামের মধ্যে অন্তত একটা করে ছেলেও যদি এরকম ভাবে বঞ্চিত হয় ওই পাটা এবং পোতা, এই দুইটা জিনিসের ঘষাঘষির কারণে, তাহলে 1.5 কোটি মাথা, 1.5 কোটি মেধা প্রতি বছর নষ্ট হয়। এটা দিবে কে? এ দল না বি দলের বাপ? এ দলের বাবা ক্ষতিপূরণ করবে নাকি বি দলের বাবা ক্ষতিপূরণ করবে? রাষ্ট্রীয়ভাবে এখন এগুলোর প্রতিবাদ করা এই জন্য প্রয়োজন। এটা খুব ক্ষুদ্র একটা বিষয়, খুব ছোট্ট একটা বিষয়, কারণ এটা একটা পরিবারের বিষয়, একটা মাথার বিষয়। এরকম 87,000 মাথা যদি দেশ থেকে নষ্ট হয়ে যায়, দেশটাই শেষ। বিগত 54 বছর যেরকম কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারবো না। কারণ আমার জানা মতো এই দুই দলের যে 4 জন সদস্য আছে, এরা পিছন দিক থেকে একটা চিকনা চাকনা দুর্বল, একটুখানি 5 ফুট 7 ইঞ্চি 32 কোমরের একটা লোককে যদি পিছন দিক থেকে টানতেই থাকে, কেমনে সামনে যাবে রে ভাই? এরপরেও তো 154 জন প্রফেসর তার হাত দিয়ে তৈরি হয়েছে। এরকম যদি হয়, তাহলে তোমরা কি করেছো রে ভাই? যে ব্যক্তি কিছু কারণে ফাঁসিতে জড়িয়েছো, যে ব্যক্তি অনর্থক ইন্স্যুরেন্সের টাকা তুলতে যাবে ভেজাল, যে ব্যক্তি একটা লোন নিয়ে বাড়ি করবে ভেজাল, মানে ভেজালে 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 কন্টামিনেটেড বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ইউ হ্যাভ অ্যাডেড। কিন্তু 5 নাম্বার বেটা না, তার হিসাব জানো না, ওইটা জানার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার সেইটাও করো না। তোমরা বলো 10টা 20টা 40টা বই পড়ে তোমরা এতটুকু জেনেছো, বহুত কিছু হয়ে গেছে। তোমরা 8টা মাস্টার্স করেছো, বহুত কিছু হয়ে গেছে। তোমাদের দ্বারা 500 700 1000 10,000 বই পড়া হয়ে গেছে। 1000 বই পড়ার পরে সবে বুঝতে পেরেছি আই ডোন্ট নো এনিথিং, আই নো নাথিং। যেটা একটা বাংলাদেশের সিভিল সার্ভিস প্রত্যাশা করে, এই দুই দলের একজনের কারো কাছ থেকে সেটা পাই নাই। আর 5 নাম্বার বেটা বসেই ছিল সিভিল সার্ভিসকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু 5 নাম্বার বেটাকে সেখানে যাইতে দিবে না। পিছন দিকে 4 জন শক্তিশালী, মোটা সোটা, কমর হচ্ছে 44, উচ্চতা 5 ফিট 8। কি করা যাবে রে ভাই? ইউর অনার, ইটস আপ টু ইউ, কি করা যাবে?